আসসালামু আলাইকুম, স্বাগত বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি সাদাত শাকির। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ছুটির দিন বাদে মহানগরীগুলোতে শিক্ষার্থীদের হাফ ভাড়া কেবল ঘোষণা নয়, প্রজ্ঞাপন চায় আন্দোলনকারীরা। কাল মোমবাতি প্রজ্বলন কর্মসূচি। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে আইনি সুযোগ খোঁজা হচ্ছে, জানিয়েছেন মন্ত্রী। সরকারের স্বার্থেই তা করা উচিত বললেন মির্জা ফখরুল। অস্ত্র প্রতিযোগিতার পরিবর্তে শান্তির বিশ্ব চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চাকরি না খুঁজে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান। ভারতে 5 জনের ওমিক্রন শনাক্ত। বাংলাদেশের পরিস্থিতি ভালো আছে, মোকাবেলার প্রস্তুতিও, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। পাচার বন্ধে এবং অর্থ ফিরিয়ে আনতে কি পদক্ষেপ নেওয়া হয়েছে, কোথায় সীমাবদ্ধতা, জানতে চেয়েছে হাইকোর্ট। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 11 ডিসেম্বর থেকে চট্টগ্রাম সহ দেশের সব মহানগরীতে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকরের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। রবিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ঘোষণা দেন সমিতির মহাসচিব খন্দকার ইনায়েতুল্লাহ। গণপরিবহনে হাফ পাসের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের দাবি মেনে এই ঘোষণা দিলেন বাস মালিকরা। তবে হাফ ভাড়া কার্যকর করার ব্যাপারে বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছেন তারা। শিক্ষার্থীদের সাথে থাকতে হবে আইডি কার্ড। সরকারি ও মৌসুমি ছুটির দিনে হাফ ভাড়া কার্যকর হবে না বলেও ঘোষণা দেওয়া হয়। এছাড়া সিটির বাইরে জেলা, শহর ও গ্রামে আপাতত হাফ ভাড়া চালুর কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান পরিবহন মালিক সমিতির নেতারা। চট্টগ্রামে গত কয়েকদিন যাবৎ মালিক শ্রমিকদের সাথে আলোচনা করবে আমরা স্থির করেছি যে আগামী 11 ডিসেম্বর থেকে চট্টগ্রাম শহরে ছাত্রদের হাফ ভাড়া কার্যকর হবে। যখন হাফ ভাড়া দিবেন তখন তাকে ছবিযুক্ত আইডি কার্ড তাকে প্রদর্শন করতে হবে। হাফ ভাড়া সকাল 7টা থেকে রাত্র 8টা পর্যন্ত এই সময়ের মধ্যে কার্যকর হবে, এরপরে কার্যকর হবে না। সড়ক দুর্ঘটনার বিচার, নিরাপদ সড়ক ও প্রজ্ঞাপন আকারে বাসে হাফ ভাড়া কার্যকর সহ 11 দফা দাবিতে আজও রাজধানীতে আন্দোলন করেছে শিক্ষার্থীরা। কফিন মিছিল ও ব্যঙ্গচিত্রের মাধ্যমে সড়কে প্রাণহানির প্রতিবাদ জানায় তারা। তবে পুলিশি বাধায় শাহবাগে মিছিল নিয়ে দাঁড়াতে পারেনি নিরাপদ সড়ক আন্দোলনের শিক্ষার্থীরা। সড়কে নিরাপত্তা, সারা দেশে শর্তহীন হাফ পাসের প্রজ্ঞাপন জারি সহ 9 দফা দাবিতে রবিবার বেলা 1টার দিকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে মিছিল বের করে সাধারণ শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা প্রতীকী মরদেহের কফিন নিয়ে শাহবাগের মূল সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করে। সেখানে তারা পুলিশি বাধার মুখে পড়ে। পরে কফিন নিয়ে বিক্ষোভ মিছিল শুরু করে তারা। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। এ সময় আন্দোলনকারীরা জানান, নিরাপদ সড়কের দাবিতে দেশের 18 জেলায় এই কর্মসূচি পালিত হয়েছে। দাবি বাস্তবায়নে সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন ও প্রতিবাদী গানের ঘোষণা দেয় তারা। সন্ধ্যা 6টায় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করব। আজকে দেশের 18টি জেলায় নিরাপদ সড়কের দাবিতে এবং হাফ পাসের দাবিতে কর্মসূচি পালিত হয়েছে এবং বরিশালে আমাদের শিক্ষার্থীদের উপর বাধা দেওয়া হয়েছে। এদিকে একই দাবিতে রাজধানীর রামপুরায় ব্যঙ্গচিত্র নিয়ে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। দুপুরে রামপুরা সড়কের হাতিরঝিল সংলগ্ন ফুটপাতে অবস্থান নেয় তারা। এই সময় সড়কের অব্যবস্থাপনা ও দুর্নীতি নিয়ে বিভিন্ন ব্যঙ্গচিত্র প্রদর্শন করে তারা। যতদিন পর্যন্ত আমাদের দাবি মানা না হয় ততদিন পর্যন্ত আমরা এইভাবে রাজপথে এরকম ভাবে আমরা কর্মসূচি করতে থাকবো। সরকার হচ্ছে জনগণের কাছে দায়বদ্ধ, জনগণ সরকারের কাছে দায়বদ্ধ নয়। অতএব রাষ্ট্র আমাদেরকে কোনো শর্ত দিতে পারে না, আমরা সেই শর্ত গ্রহণ করব না। গত 29 নভেম্বর রাতে রামপুরায় বাস চাপায় এসএসসি পরীক্ষার্থী মোহাম্মদ মাইনুদ্দিন নিহত হবার পর থেকে সেখানে প্রতিদিনই কর্মসূচি পালন করছে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসা ইস্যুতে আবুল তাবুল বকছে বিএনপি। তাদের বক্তব্য এখন হাস্যরসে পরিণত হয়েছে। এদিকে বিএনপি চেয়ারপারসনের বিদেশে চিকিৎসার বিষয়ে আইনের সুযোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।
মহানগর নাট্যমঞ্চে অনুষ্ঠিত হয় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ৩৮ নম্বর ওয়ার্ডের ১৫টি ইউনিটের সম্মেলন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দলে বিতর্কিতদের জায়গা হবে না, স্মরণ করিয়ে দেন সবাই আওয়ামী লীগের বন্ধু নয়। ইউনিয়ন পরিষদ নির্বাচনে কেন্দ্রে বিতর্কিতদের নাম পাঠানোয় ক্ষোভ প্রকাশ করেন তিনি। খালেদা জিয়া আছেন বলে আওয়ামী লীগ টিকে আছে, বিএনপি মহাসচিবের এমন মন্তব্যের কড়া সমালোচনা করেন তিনি। ফখরুল ইসলাম আলমগীর লোকটার মনে হয় মাথা খারাপ হয়ে গেছে, সে উন্মাদ হয়ে আবল তাবল বলছে, জনসমর্থন নেই, পাবলিক ডাকলে আসে না। আজকে ফখরুলের এই বক্তব্য সারা দেশে হাস্যরসের জন্ম দিয়েছে। আমাদের খুব সতর্কভাবে চলছে। শেখ হাসিনার উন্নয়ন, আমাদের আচরণ, এ দুটো মিলিয়েই ব্যাটে বলে সংযোগ হলে তবেই আমরা জিতব আগামী নির্বাচনে। এর আগে হোসেন শহীদ সরওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগ। ওবায়দুল কাদের বলেন, দেশে গণতন্ত্রের পথ বিকাশে বড় বাধা সাম্প্রদায়িক শক্তি। গণতন্ত্র রক্ষা ও অগ্রযাত্রায় গণতন্ত্রকামী সব দলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। এদিকে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসনের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় মানবিক, আইনের যেন কোনো ব্যত্যয় না হয় সেজন্যই সময় নেওয়া হচ্ছে। 25তম জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং কোর্সের উদ্বোধন শেষে এ কথা জানান তিনি। আইন যেন সঠিকভাবে, যে আগে যেরকম করা হয়েছিল সেইভাবেই সেটা সঠিক, এবং কিন্তু এখানে যখন অনেক আবেদন এসছে, আইনজীবীদের থেকেও আবেদন এসছে, তো সেই জন্য কোনো কিছুভাবেই কিছু করা যায় কিনা, সেটা কোনো উপায় আছে কিনা, সব দিক দেখেই এটার একটা সুচিন্তিত সিদ্ধান্তে আসাটা আমার মনে হয় সমীচীন। সেই জন্য আমরা একটু সময় নিচ্ছি। অন্যদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, মানবিকতা দেখিয়ে ফাঁসির দণ্ডপ্রাপ্তদের মাফ করা যায় না। বেগম জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি নেতাদের বক্তব্য বেফাঁস ও অবান্তর বলে মন্তব্য তার। সচিবালয়ের সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন। বিএনপি যে সমস্ত দাবি, এগুলো রাজনৈতিক দাবি, মাঠ গরম করার জন্য তারা নানা ধরনের কথা বলছে। কোনো ইস্যু তৈরি করতে পারেনি তো, আর জনগণের জন্য তো রাজনীতি করে না। তাদের রাজনীতি পুরোটাই আবর্তিত হচ্ছে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে আর তারেক রহমানের শাস্তি নিয়ে, এই দুটি নিয়েই তাদের রাজনীতি আবর্তিত। তিনি বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছে। খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের অস্বাভাবিক মৃত্যুর পেছনে ছাত্রলীগ কর্মীদের জড়িত থাকার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান ডক্টর হাসান মাহমুদ। যদি কেউ দায়ী হয়, তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের উচিত নিজেদের স্বার্থেই বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশ পাঠানো, নইলে পালাবার পথও খুঁজে পাবে না। তার আশঙ্কা, খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে না নেওয়া হলে তার জীবন হুমকির মুখে পড়বে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও তাকে সুচিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে জাতীয়তাবাদী শ্রমিক দল। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, বেগম খালেদা জিয়া স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক। তাকে বন্দী করে গণতন্ত্রকে বন্দী করা হয়েছে। সাজানো মামলায় রাজনৈতিক প্রভাব বিস্তার করে বেগম খালেদা জিয়াকে কারাগারে নেওয়া হয়েছে। অভিযোগ করেন, সেখানে তাকে কোনো চিকিৎসা না দেয় তার জীবন এখন হুমকির মুখে। তারা বলছেন, অতি দ্রুত যদি দেশের খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য উন্নত কেন্দ্রে না দেওয়া হয়, আমেরিকা অথবা যুক্তরাজ্য অথবা জার্মানিতে, তাহলে তার জীবন রক্ষা করা মুশকিল হয়ে যাবে। আপনাদের স্বার্থে, আপনাদের বাঁচার স্বার্থে দেশ ও নেত্রীকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসা করতে পাঠান, তাকে সুস্থ করে দেখে নিয়ে আসুন। তা না হলে আপনারা ওই পালাবার পথটাও খুঁজে পাবেন না। অন্যথায় আপনাদেরকে অবশ্যই জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে। মির্জা ফখরুল বলেন, সরকার উন্নয়নের বুলি আওড়াচ্ছে, অথচ দরিদ্রের সংখ্যা 2 কোটি থেকে বেড়ে হয়েছে 6 কোটি। মানুষ এখন রাস্তায় নেমে আসছে, সরকারের পরিবর্তন চায় তারা। আপনাদের মন্ত্রীরা যে ভাষায় কথা বলছেন, কোন সভ্য সুস্থ মানুষ এই ভাষায় কথা বলতে পারে না। দেখেন, ওবায়দুল কাদের সাহেব
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তাকে আমরা সম্মান করি, তাকে আমরা অবশ্যই শ্রদ্ধা করি, কিন্তু তিনি কখনোই বিএনপির ভূত ছাড়া আর কিছু দেখেন না। দুঃস্বপ্ন দেখতে থাকেন সারাক্ষণ, খালি বিএনপি বিএনপি বিএনপি। আরে বিএনপি তো বলেন আপনি, বিএনপি নাকি নাই। বিএনপি যদি নাই তাহলে বিএনপির স্বপ্ন দেখেন কেন? হয়তো এই যে আপনার ছেলেরা রাস্তায় নেমেছে, আজকে পত্রিকা দেখলাম সব লাল কার্ড দেখিয়ে দিয়েছে, দেখছেন তো, সরকারকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে। বেগম খালেদা জিয়ার জীবন রক্ষায় সুচিকিৎসার জন্য বিদেশ পাঠানোর আন্দোলনে সবাইকে আরও সোচ্চার হবার আহ্বান জানান বিএনপির মহাসচিব। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনায় পুরো বিশ্ব এখন নতুন সংকটে, তাই অস্ত্র প্রতিযোগিতার পরিবর্তে একটি শান্তিপূর্ণ বিশ্ব গড়তে হবে। তিনি বলেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশ শূন্য সহিংসতার নীতি গ্রহণ করেছে। এদিকে এসএমই মেলার উদ্বোধনীতে শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে তরুণদের প্রতি আবারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। রবিবার ঢাকায় শেষ হয়েছে 2 দিনের বিশ্ব শান্তি সম্মেলন। গণভবন থেকে সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা সংকটে টালমাটাল পরিস্থিতি সামলাতে বিশ্ব সম্প্রদায়ের জোরালো ভূমিকার উপর জোর দেন। করোনা মোকাবেলা করে বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল, দেশের অর্থনীতিকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আমরা জঙ্গিবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করেছি। আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আমরা সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছি। গত 2 বছর ধরে করোনা ভাইরাস মহামারী পুরো বিশ্ব ব্যবস্থাকে এক নতুন সংকটের মুখোমুখি করেছে। বিশ্বের এই চরম সংকটময় সময়ে আমি অস্ত্র প্রতিযোগিতায় সম্পদ ব্যয় না করে তা সার্বজনীন টেকসই উন্নয়ন অর্জনে ব্যবহার করার আহ্বান জানাই। আসুন আমরা সার্বজনীন শান্তির জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কর্মযজ্ঞে নেমে পড়ি। এর আগে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নবম জাতীয় এসএমই মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বলেন, দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে, উন্নত সমৃদ্ধ দেশ গড়তে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রান্তিক পর্যায়ে পৌঁছে যাওয়া তথ্য প্রযুক্তির সুযোগ কাজে লাগাতে তরুণদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। আমরা আমাদের যুব সমাজের জন্য যেমন স্টার্ট আপ প্রোগ্রাম, এই স্টার্ট আপ প্রোগ্রামও কিন্তু আমরা নিচ্ছি, সেখান থেকে কিন্তু সুযোগটা পাচ্ছে, তার জন্য বাজেটে আলাদা টাকাও ধরা আছে। কাজে উদ্যোক্তা হতে চাইলে যে কেউ হতে পারেন, শুধুমাত্র একটা পাস করেই চাকরির পিছনে না ছুটে নিজেরা উদ্যোক্তা হওয়া এবং নিজেরাই অন্যকে চাকরি দেওয়া। আমার তরুণ সমাজের কাছে এটাই থাকবে আবেদন যে সবাইকে সেভাবে নিজেকে গড়ে তুলতে হবে। এবার সারা দেশের 300টি প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে, যার মধ্যে 60% উদ্যোক্তাই নারী। মেলা চলবে 12 ডিসেম্বর পর্যন্ত। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। গণভবনে অনুষ্ঠিত হয়েছে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মুলতবি সভা। এতে সভাপতিত্ব করেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 5ম ধাপে 707টি ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করার বিষয়ে আলোচনা হয় বৈঠকে। এ সময় দলের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ডক্টর আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ অন্য সদস্যরা। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী 5 জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা ও আন্তর্জাতিক অটিজম বিশেষজ্ঞ সাইমা ওয়াজেদ পুতুল বলেছেন, সামাজিক সমতা ও ন্যায় বিচারই সমাজে শান্তি প্রতিষ্ঠার মূল ভিত্তি। বঙ্গবন্ধু সারা জীবন সংলাপের মাধ্যমে সমস্যার সমাধানে বিশ্বাসী ছিলেন। ফরেন সার্ভিস একাডেমিতে বিশ্ব শান্তি সম্মেলনের প্যানেল আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। Speak for themselves. He did whatever was needed and believed that you should do whatever you can to be emancipated and to be seen as equal. The disparity between the haves and have-nots continue to grow. The disparities between religious beliefs cause to extreme poverty, social isolation.
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় নতুন করে দেশে লকডাউনের চিন্তা ভাবনা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দুপুরে সাভারের থানা রোড এলাকায় নির্মাণাধীন বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট ঘুরে দেখা শেষে তিনি এ তথ্য জানান। মন্ত্রী আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে অমিক্রন ছড়ালেও বাংলাদেশের পরিস্থিতি ভালো। তিনি জানান, এ নিয়ে ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত বন্ধের পরিকল্পনাও নেই। এছাড়া বাংলাদেশে পর্যাপ্ত করোনা টিকা আছে বলেও আশ্বস্ত করেন মন্ত্রী। বর্ডার বন্ধ করার কোনো পরিকল্পনা নাই। বর্ডারে আমরা পরীক্ষার ব্যবস্থা, আমাদের স্ক্রিনিংয়ের ব্যবস্থা, টেস্টের ব্যবস্থা, কোয়ারেন্টাইনের ব্যবস্থা আমরা জোরদার করেছি। আর এখন দেশে সেই ধরনের কোনো পরিবেশ তৈরি হয় নাই যে পরিবেশে আমাদের লকডাউনে চিন্তা করতে হবে। দেশ ভালো আছে, নিরাপদে আছে। অর্থ পাচার বন্ধে এবং পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট কি ব্যবস্থা নিয়েছে এবং তাদের কার্য পরিধি কি তা জানতে চেয়েছেন হাইকোর্ট। রবিবার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি AKM জহিরুল হকের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। অর্থ পাচারে জড়িত 14 প্রতিষ্ঠান ও 29 ব্যক্তির তালিকা আদালতে দাখিল করে দুর্নীতি দমন কমিশন। এ সময় আদালত বলেন, এত আলোচনার পরও টাকা পাচার হচ্ছেই, তাহলে সীমাবদ্ধতাটা কোথায়, প্রশ্ন রাখেন আদালত। অর্থ পাচারকারীদের বিষয়ে সবাইকে তথ্য দিয়ে সহযোগিতা করতে বলেন আদালত। সীমাবদ্ধতা আছে দুর্নীতি দমন কমিশনের, সেটাও আমরা আদালতের সামনে তুলে ধরেছি। কারণ ঘুষ আর দুর্নীতি এই দুটো জিনিস দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান তদন্ত করতে পারে। কিন্তু যদি কোনো ব্যবসায়ী বিদেশে টাকা পাচার করে, সেইখানে BFIUর ইনস্ট্রাকশন ছাড়া কিছু করা যায় না। BFIU থেকে যদি কোনো তদন্ত করতে দেয়া হয় তাহলে এখানে পারা যায়, আদারওয়াইজ এটা সম্ভব না। আদালত সরকারকে ডাইরেকশন দিয়েছেন BFIU কি স্টেপ নিয়েছে, BFIUর কার্যপরিধি কি, এইসব ব্যাপারে আদালতে ব্যাখ্যা দিতে। তথ্য প্রযুক্তি খাতে বিদেশি আয় ও বিনিয়োগের অপার সম্ভাবনা বাংলাদেশের সামনে। খাতটির উপর ভর করে চতুর্থ শিল্প বিপ্লবে সামিল হতে চায় বাংলাদেশ। সেই লক্ষ্যে এই খাতে দক্ষ মানব সম্পদ উন্নয়নে জোর দিয়েছে সরকার। রূপকল্প 2021-এর অন্তর্গত ডিজিটাল বাংলাদেশ প্রত্যয়ের উপরে শিহাব হোসেনের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। ছবি তুলেছেন জামাল উদ্দিন। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী পরিকল্পনার অংশ হিসেবে দেশের বিভিন্ন প্রান্তে গড়ে তোলা হয়েছে আইটি সেন্টার, সফটওয়্যার টেকনোলজি পার্ক, হাইটেক পার্ক, ইনকিউবেশন সেন্টার। গাজীপুর কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে এরই মধ্যে তৈরি হচ্ছে ডায়ালিসিস মেশিন, এমনকি নোকিয়ার মতো বিশ্বখ্যাত ফোন। আমরা নোকিয়া স্মার্টফোন এবং ফিচার ফোন উৎপাদন শুরু করেছি। এখানে যে ফোনগুলো আমরা তৈরি করছি এটা সবই মেড ইন বাংলাদেশ, এবং তাদের যে বক্সের উপরে যে মেড ইন বাংলাদেশ লেখা থাকবে এবং হ্যান্ডসেটের যদি যে লেবেল থাকে সেখানেও মেড ইন বাংলাদেশ লেখা থাকবে। সরকারের যে নীতিমালাগুলো আছে সেগুলো যদি আমাদের ফেভারে থাকে, আগামী বছরের থেকে হয়তো বা আমরা আমাদের দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করতে পারবো। স্যামসাং, নোকিয়া, শাওমির মতো কোম্পানি এসছে। আমরা একদিকে চাই বিশ্ববিখ্যাত কোম্পানিগুলো বাংলাদেশে আসুক, হাইটেক পার্কে তাদের ফ্যাক্টরি সেট আপ করুক। অপরদিকে চাই বাংলাদেশের ওয়ালটন সিম্ফনি সারা বিশ্বের বাজার দখল করুক, এবং সেই কারণে নীতিগত সহায়তা কি, 24 সাল পর্যন্ত আমাদের আইটি সেক্টরে ট্যাক্স সম্পূর্ণ মওকুফ করে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। এক্সপোর্ট, সেই এক্সপোর্টের ওপরে 10% ক্যাশ ইনসেন্টিভ দিয়েছেন। বিশ্বে এই ধরনের প্রস্তাব বা এই ধরনের নীতিগত সহায়তা অন্য কোনো দেশ তো এই মুহূর্তে দিচ্ছে না। দেশের বিভিন্ন প্রান্তে গড়ে ওঠা শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার, জয় সিলিকন টাওয়ার, ইনকিউবেশন সেন্টারে প্রত্যন্ত অঞ্চলের তরুণরা এখন কাজ করছে কৃত্রিম বুদ্ধিমত্তা, ভার্চুয়াল রিয়েলিটির মতো জটিল সব বিষয় নিয়ে। আমরা একটা ভার্চুয়াল ওয়ার্ল্ড তৈরি করতেছি, যেটা রিয়েল ওয়ার্ল্ডের অল্টারনেটিভ একটা ওয়ার্ল্ড, যেখানে আমি হেডসেটটা লাগালাম, তখন আমি অফিসে চলে গেলাম, আমি আমার আর্কিটেকচারের প্রজেক্টটা ভিজুয়ালাইজ করে দেখাবো সব ইঞ্জিনিয়ারদের। তখন সে আর্কিটেকচার ভিজুয়ালাইজ করে সে ইঞ্জিনিয়ারটার সামনে গিয়ে দেখতে পারবে যে কোন ফ্লোরে কী আছে না আছে। এটা হলো কাজের এন্টারপ্রাইজ সেক্টরে। আর যদি কনজিউমার সেক্টর বলে, মানুষ গেম খেলতে পারবে, মুভি দেখতে পারবে, কাস্টম মুভি থিয়েটার থাকবে, কনসার্ট করতে পারবো। আমরা যেরকম রিয়েল ওয়ার্ল্ডে বিলবোর্ড দেখি বা বিভিন্ন অ্যাড দেখি টিভিতে, ওখানে আমাদের ওই ভার্চুয়াল ওয়ার্ল্ডে অ্যাড থাকবে বিভিন্ন, যেটা থেকে কোম্পানিরা নিজের প্রোডাক্ট অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবে, তাদের প্রোডাক্ট সেল বেশি হবে। একটা নতুন স্টার্টআপের জন্য যা যা কিছু লাগে আমাদের এখানে ইনকিউবেশন সেন্টার আছে, সেটা আমাদের প্রোভাইড করছে। এখান থেকে আমাদের 1 ইয়ার ট্রেনিংটা দিচ্ছে।
তরুণদেরকে উদ্যোক্তা বানানোর জন্য ইনোভেশন ডিজাইন এন্টারপ্রেনিউরশিপ একাডেমি, ইউনিভার্সিটি ইনকিউবেশন সেন্টার এবং সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রী স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড কোম্পানি করে দিয়েছেন। আমাদের লক্ষ্য হচ্ছে আগামী দিনে 41 সাল নাগাদ একটি জ্ঞানভিত্তিক একটি ডিজিটাল ইকোনমি গড়ে তোলা। দেশের আঙিনা ছাড়িয়ে পেশাদার উদ্যোক্তাদের অনেকেই এখন বিশ্ববাজারে পরিচিত মুখ। ফ্লিট বাংলাদেশ আমরা ড্রপশিপিং নিয়ে কাজ করি, অ্যামাজন, ওয়ালমার্ট, ইবে, এবং পাশাপাশি আমরা নতুনভাবে এআই নিয়ে কাজ করতেছি। গোটা বিশ্বে আমাদের একটা সুনাম রয়েছে, যার পরিপ্রেক্ষিতে আমাদের ফোর্বস এন্টারপ্রেনিয়র আমাদের তারা ফিচার করছে। এবং এই সুবাদে শুধুই যে ফ্লিট বাংলাদেশ না, এটা বাংলাদেশের জন্য বড় একটা ব্র্যান্ডিং। অ্যামাজন, ওয়ালমার্ট, ইবে, টার্গেট.com, স্যামস ক্লাব, এইসব বড় বড় ই কমার্স যেগুলো আছে, এই ই কমার্সগুলোতে আমরা কাজ করছি। দেশের আইটি খাতের অগ্রযাত্রা নজর কেড়েছে গুগল ও অ্যামাজনের মতো টেক জায়ান্টদেরও। বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে তারা। তথ্য প্রযুক্তি খাতে এরই মধ্যে বাংলাদেশ বহুদূর এগিয়েছে, পেয়েছে আন্তর্জাতিক নানা স্বীকৃতিও। এক্ষেত্রে হাইটেক পার্ক, ইনকিউবেশন সেন্টারের মতো সরকারি নানা উদ্যোগ যথেষ্ট ভূমিকা রেখেছে। এই নতুন উদ্যোক্তারাই একসময় বাংলাদেশকে তথ্য প্রযুক্তিগত দিক থেকে বিশ্বে সুপ্রতিষ্ঠিত করবে, এটা আর কোনো স্বপ্ন নয়, বাস্তবতা। শিহাব হোসেন, বাংলাভিশন, রাজশাহী। বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন 2022-এর লোগো উন্মোচন করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে এর আয়োজন করা হয়েছে। কুর্মিটোলা গলফ ক্লাবে সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনের লোগো উন্মোচন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য শতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ডক্টর কামাল আব্দুল নাসির চৌধুরী। উপস্থিত ছিলেন সামরিক ও অসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মহানগর বিএনপি 2 নেতা অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন ও এটিএম কামাল। দুপুরে জেলা নির্বাচন অফিস থেকে আলাদাভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা। এ সময় 2 প্রার্থীর সাথে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে 2 নেতা বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিলে দলের কোনো আপত্তি নেই। কেন্দ্রের এমন নির্দেশনা পেয়ে এবং জেলা নেতাদের মতামত নিয়ে তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। পরবর্তীতে দলের যে কোনো সিদ্ধান্ত তারা মেনে নেবেন। এদিকে আওয়ামী লীগ থেকে এরই মধ্যে মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভি। আগামী 16 জানুয়ারি এই সিটি নির্বাচনে ভোট অনুষ্ঠিত হবে। মার্কার নির্বাচন না করে সেই ক্ষেত্রে আমি নারায়ণগঞ্জের যে সিটি কর্পোরেশনের জনগণ আছে, এই জনগণের স্বার্থে এবং মানুষের ভোটের অধিকারের স্বার্থে আমি প্রয়োজনে দলের নির্দেশনা নিয়ে দরকার হলে আমি নির্বাচনে থাকবো, যে কোনো ফরম্যাটেই হোক। স্বতন্ত্র প্রার্থী হিসাবে যদি নির্বাচন করতে দলের কোনো বাধা না থাকে এবং ওনাদের যদি আমার প্রতি সমর্থন থাকে, অবশ্যই ইনশাআল্লাহ আমি নির্বাচন করব। একটি উৎসবমুখর পরিবেশে সবার ভোটাধিকার প্রয়োগ করে যদি এই নির্বাচনটি হয়, আমি মনে করব আল্লাহর রহমতে আমি বিজয়ী হয়েছি। সেটাই আমার হচ্ছে মূল উদ্দেশ্য। জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস অভিযোগ করেছেন, বিদেশে চিকিৎসার সুযোগ না দিয়ে বেগম খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে। বরগুনা বিএনপির কার্যালয়ে মহিলা দল জেলা শাখার সম্মেলনে তিনি অভিযোগ করেন। অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ার দাবিও জানান তিনি বলেন, বিনা ভোটের অবৈধ সরকারের পতন ঘটাতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন মহিলা দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ। উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জিবা আমিন আল গাজী। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হালিম। সভাপতিত্ব করেন জেলা মহিলা দলের আহ্বায়ক করিমা জামান। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ডক্টর মোহাম্মদ সেলিম হোসেনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন নিহতের স্ত্রী। কুয়েটে নিহতের স্মরণে আজ শোক সভার আয়োজন করা হয় শিক্ষক সমিতি। এ সময় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এই দাবি জানান প্রয়াত শিক্ষকের স্ত্রী সাবিনা খাতুন রিক্তা। শোক সভায় সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি প্রতীক চন্দ্র বিশ্বাস। তিনি বলেন, অভিযুক্ত শিক্ষার্থীদের স্থায়ী বহিষ্কার করা না হলে তারা ক্লাসে ফিরে যাবেন না।
দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় জাওয়াদ। আর এর ফলে দেশের মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, জাওয়াদের প্রভাবে দেশে কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই, তবে আগামীকাল পর্যন্ত এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এরপরই কমে যাবে তাপমাত্রা। জাওয়াদ বর্তমানে চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 955 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। ক্রমেই এটি উত্তর দিকে অগ্রসর হয়ে আরও দুর্বল হয়ে পড়বে। ঘূর্ণিঝড়টি গভীর নিম্নচাপে পরিণত হলেও সাগর উত্তাল থাকায় সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ক্রমান্বয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আমাদের দক্ষিণাঞ্চলে, বিশেষ করে বাংলাদেশের সব জায়গায় বৃষ্টি হবে, কিন্তু দক্ষিণাঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছেও। এই বৃষ্টিপাতটা আজকে হবে এবং আগামী দিনও এই বৃষ্টিপাতটা আস্তে আস্তে ক্রমান্বয়ে কমে যাবে। ঘূর্ণিঝড় নাই এখন, সে ঘূর্ণিঝড় না হয়ে জাওয়াদ এখন সে গভীর নিম্নচাপে রূপ নিয়েছে, নিয়ে আস্তে আস্তে ক্রমান্বয়ে আজকে সন্ধ্যা নাগাদ সে নিম্নচাপে রূপ নেবে এবং ওর আস্তে আস্তে শক্তি আরও কমে যাবে। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে ভারতের অন্ধ্রপ্রদেশে ঝড়ো বাতাসে গাছ পড়ে একজনের মৃত্যু হয়েছে। দেশের আবহাওয়া বিভাগ জানায়, জাওয়াদ তার শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও দুর্বল হয়ে রবিবার গভীর রাতে উড়িষ্যা উপকূল হয়ে পশ্চিমবঙ্গের দিকে এগোতে থাকবে। এর প্রভাবে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ সহ উপকূলীয় অঞ্চলে চলছে ভারী বৃষ্টিপাত। কলকাতায় রবিবার সন্ধ্যা পর্যন্ত 11 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ব্যাহত হচ্ছে যান চলাচল। আসাম, মেঘালয় ও ত্রিপুরা সহ কয়েকটি রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। সোমবার সকাল পর্যন্ত মাঝিদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও দিল্লিতেও। ব্যাপক বৃষ্টি হতে পারে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর ও লাদাখেও। এবার আরও কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। কমিউনিটি উন্নয়নে অবদান রাখায় আইভিডি বাংলাদেশ ভলেন্টারি অ্যাওয়ার্ড 2021 পেলেন দুজন স্বেচ্ছাসেবক। রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। বাংলাদেশের কমিউনিটির উন্নয়নে স্বেচ্ছাসেবার অবদান শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। উপস্থিত ছিলেন ইউএনভি বাংলাদেশের কান্ট্রি কোঅর্ডিনেটর আক্তার উদ্দিন, ইউএনএফপির প্রতিনিধি সহ সরকারি সংস্থা ও এনজিওর প্রতিনিধিরা। সফলভাবে 50তম অস্থিমজ্জা প্রতিস্থাপন সম্পন্ন করল এভারকেয়ার হসপিটাল। এরই মাধ্যমে এভারকেয়ার হসপিটাল এখন দেশের সর্বোচ্চ সংখ্যক অ্যালোজেনিক বিএমটি পরিচালনার রেকর্ড করল। এভারকেয়ার হসপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার রত্নদীপ চস্কর বলেন, বিএমটির অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে ক্যান্সারের মতো রোগ নিরাময়ে সাফল্য পাবে হসপিটালটি। বিদেশে না গিয়ে কম খরচেই বিএমটি চিকিৎসা সম্ভব বলেও জানান তিনি। 30টি হসপিটাল, 16টি ক্লিনিক, 82টি ডায়াগনস্টিক সেন্টার এবং 2টি ব্রাউনফিল্ড অ্যাসেস্ট প্রতিষ্ঠানটির পোর্টফোলিওর অন্তর্ভুক্ত বলে জানান হসপিটালটির প্রধান। কুমিল্লার বিচরা বাজারে আল আরাফা ইসলামী ব্যাংকের 197তম শাখার উদ্বোধন করা হয়েছে। রোববার ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ভাইস চেয়ারম্যান আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়া শাখাটি উদ্বোধন করেন। এ সময় বক্তব্য রাখেন ব্যাংকের পরিচালক মোহাম্মদ আব্দুল খালেক মোল্লা। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপব্যবস্থাপনা পরিচালক এস.এম. জাফর, সাব্বির আহমেদ, শফিকুর রহমান, সৈয়দ মাসুদুল বাড়ি সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। নারী শ্রমিকদের জন্য পোশাক কারখানায় অটোমেটিক স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করেছে বিকাশ। সম্প্রতি অনন্ত গার্মেন্টস, নিউ এজ অ্যাপারেলস, মেগা ডেনিম সহ মোট 5টি কারখানায় এই মেশিন স্থাপন করা হয়। হাতের কাছে জরুরি স্যানিটারি ন্যাপকিন পাওয়ার সুবিধা নিশ্চিতের মাধ্যমেই কারখানায় নারীবান্ধব স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত হবে বলে জানায় কোম্পানিটির কর্মকর্তারা। বিকাশ অ্যাপ থেকে কিউআর কোড স্ক্যান করে সহজেই বাজার মূল্যের চেয়ে কম দামে শ্রমিকরা স্যানিটারি ন্যাপকিন কিনতে পারবেন বলে জানান বিকাশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ আয়োজনে অংশীদার হয়েছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ। সকাল 11টায় সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর জন্য শতবর্ষের স্মারক হিসেবে রিস্ট বেল্ট উপহার দেয় নগদ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামানের কাছে নগদের ব্যবস্থাপনা পরিচালক তানবীর এ মিশুক রিস্ট ব্যান্ডগুলো হস্তান্তর করে। একাডেমিক ফ্লেভার নিয়ে ক্যাম্পাসকে নতুন আঙ্গিকে সাজানোয় নগদকে আন্তরিক ধন্যবাদ দেন বিশ্ববিদ্যালয়ের ভিসি।
আঞ্চলিক চর সম্মেলন হয়েছে রংপুরে। জেলার RDRS মিলনায়তনে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করে বেসরকারি সংগঠন কেয়ার বাংলাদেশ, ন্যাশনাল চর অ্যালায়েন্স ও উন্নয়ন সমন্বয়। এ সময় চরের 1 কোটি মানুষের উন্নয়নে বিশেষ নজর দেওয়ার তাগিদ দিয়েছেন বিশিষ্টজনেরা। ন্যাশনাল চর অ্যালায়েন্সের প্রতিষ্ঠাতা সভাপতি, উন্নয়ন সমন্বয়ের চেয়ারম্যান ডক্টর আতিউর রহমানের সভাপতিত্বে এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে ছিলেন পানি সম্পদ উপমন্ত্রী AKM এনামুল হক শামীম। উপস্থিত ছিলেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি MP। এ সময় কেয়ার বাংলাদেশের চিফ অব পার্টি মার্ক নসবাক সহ বিভাগের 8 জেলার নদী তীরবর্তী নাগরিক সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। নানা আয়োজনে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ শেখ ফজলুল হক মনির ৮৩তম জন্মদিন পালন হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ডে। দিনটি উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজন করেছেন কাউন্সিলর লায়ন চিত্তরঞ্জন দাস। দিনের শুরুতে বনানী বুদ্ধিজীবী কবরস্থানে মরহুমের কবরে শ্রদ্ধা জানানো হয়। পরে দুপুরে শহীদ শেখ ফজলুল হক মনি স্মরণে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় শহীদ শেখ ফজলুল হক মনি সহ 15 আগস্ট নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এতিম শিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয় বিশেষ এই দিনটি উপলক্ষে। পরে সন্ধ্যায় রাজারবাগে ঐতিহ্যবাহী শ্রী শ্রী বড় দেবশ্বরী কালীমাতা মন্দিরে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে উদ্বোধন করা হয়েছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের রিয়াজউদ্দিন বাজার শাখা। এর উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পপতি SBSE ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সালাম মাসুম। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক M শামসুল আরাফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সেলিম চৌধুরী ও PR অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশনস ডিভিশনের প্রধান শফিউল আজম সহ চট্টগ্রামের বিভিন্ন শাখার ব্যবস্থাপক, স্থানীয় বণিক সমিতির নেতারা, ব্যবসায়ী সহ গণ্যমান্য ব্যক্তিরা। কিশোরগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র মাহমুদ পারভেজকে সংবর্ধনা দেওয়া হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি হলে সন্ধ্যায় তাকে এই সংবর্ধনা দেয় কিশোরগঞ্জ শিক্ষক পরিবার। করিমগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষ মুক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌরসভার নবনির্বাচিত মেয়র মাহমুদ পারভেজ। কিশোরগঞ্জ পৌর মহিলা কলেজের অধ্যক্ষ শরীফ সাদি, জঙ্গলবাড়ি মহিলা কলেজের অধ্যক্ষ শামসুল ইসলাম, উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপদ রঞ্জন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব BRB কেবল শিরোনামগুলো একবার জানিয়ে দিই। ছুটির দিন বাদে মহানগরীগুলোতে শিক্ষার্থীদের হাফ ভাড়া কেবল ঘোষণা নয়, প্রজ্ঞাপন চায় আন্দোলনকারীরা। কাল মোমবাতি প্রজ্বলন কর্মসূচি। আইডে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার সুযোগ আছে কিনা দেখা হচ্ছে, জানিয়েছেন এক মন্ত্রী। সরকারের স্বার্থে তা করা উচিত বললেন মির্জা ফখরুল। অস্ত্র প্রতিযোগিতার পরিবর্তে শান্তির বিশ্ব চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চাকুরি না খুঁজে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান। ভারতে 5 জনের অমিক্রন শনাক্ত। বাংলাদেশের পরিস্থিতি ভালো আছে, মোকাবেলার প্রস্তুতিও, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। পাচার বন্ধে এবং অর্থ ফিরিয়ে আনতে কি পদক্ষেপ নেওয়া হয়েছে, কোথায় সীমাবদ্ধতা, জানতে চেয়েছে হাইকোর্ট। প্রিয় দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।